ছোটবেলায় বাবার কাছে কত আবদার। সামান্য একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারেনি। সারাটা দিন গুমড়ে গুমড়ে থেকেছি। চোখের সামনে দিয়ে হাবা বটলা অন্তুরা জিন্স প্যান্ট পরে গটগট করে হেঁটে গেছে। চেয়ে চেয়ে দেখেছি, কিন্তু কাঁদিনি। ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ি। বাবাকে বলেছি, মাকে বলেছি, খুশি হয়েছে সবাই। সেদিনও আবদারটা ছিল খুব সামান্যই, একটা ডিকশনারি। পাইনি। যেই মানুষগুলো আসলে আমাকে উজাড় করে দিত, আমার মনে হতো এরা উজাড় করে দিতে পারে, সেই মানুষগুলোই আমাকে দিন শেষে বলেছে যে আপনাকে দিয়ে এখন কাজ করাবো না। আমি এখন মূলত আবৃত্তির সাথেই আছি। আমি সদ্য একটা আবৃত্তির স্কুল করেছি অনলাইনে, নাম শব্দচিত্র আবৃত্তি স্কুল। তো আমার ইচ্ছে যে আমি শুধু আবৃত্তি করব, বিষয়টা এরকম না। আর আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী নক দিয়ে থাকেন যে আপনার কাছে আবৃত্তি শিখতে চাই। আমি আসলে সবাইকে একত্রিত করতে চাচ্ছিলাম, যে কারণে মূলত আমার এখন এই স্কুলটা করা, এবং স্কুলটার পেছনে আমি আসলে সময় ওইভাবে দিতে পারছি না। আগামীতে হয়তোবা দিতে পারবো। আমি কয়েকজনকে রেখেছি, আপনি হয়তোবা চিনবেন। সালমান হাবিব ভাই, বাপ্পি আশরাফ ভাই, এরপরে আরিফুল হক সরকার ভাই, এরপরে আছেন মেহেদি দাম ভাই। এই স্কুলটাও আসলে আমার করার ইচ্ছেও ছিল না এত দ্রুত, কারণ আমার বয়স যেহেতু খুবই অল্প। আমার আসলে এখনও ওইভাবে জানা হয়নি। আমি সবাইকে বলেছিলাম যে আমি আবৃত্তি করি, এবং এই আবৃত্তির যা অভিজ্ঞতা আমি অর্জন করেছি, আমি সেই অভিজ্ঞতাটাই শেয়ার করব। আমরা একে অপরের কাছ থেকে শিখব। এভাবেই মূলত করা, এবং মেহেদি ভাই উনিই আসলে এটা দেখছে ভালোভাবে। আর আমার এখন এই মুহূর্তে একটা অনলাইন বিজনেসও আছে। এটা আসলে মৌসুমি মানে বলা যায় যে খেজুরের গুড় নিয়ে আমি কাজ করছি, এবং আমাদের এলাকার যে ফল ফ্রুটস আছে, মানে এটা জীবন চালানোর জন্য আপনি এটা করছেন? না, জীবন চালানোর জন্য আসলে ভাই ভয়েস অ্যাক্টর হিসেবে এই পেশাটাও খারাপ নয়। আসলে যিনি কাজ করতে পারবে। আমার তো আসলে হয়েছে কি, আমি সময়টা দিতে পারি না। ওই যে আমি তখন আপনাকে বলতে লাগলাম যে 2022 সালে আমার পেজটা কিন্তু সাসপেন্ড হয়ে যায়। আমার ওই পেজটা থেকে যে আর্ন হতো, এবং পাশাপাশি আমাকে অসংখ্য কবিরাই নক দিতেন এবং তারা আমাকে দিয়ে আবৃত্তি করাতেন। আমার পেজটা সাসপেন্ড হয়ে যাবার পরে আমাকে দিয়ে কিন্তু অনেক কবি কাজ করায়নি। আমার মনে পড়ে 2022 সালে 26 রোজায় এই ঘটনাটা ঘটে, এবং ওই সময়ে হাতে গোনা কয়েকজন কবি, নাম বলতেই হয়, নাজাপু এবং কামরুদা মাসুদ ভাই, এরপরে আছেন জয়নাল জয় ভাই, নীল দর্পণ, লিমন খন্দকার ভাই, ফাতেমা আপু, এই হাতে গোনা কয়েকজন মানুষ আমাকে খুব বেশি সাপোর্ট দেয়। আবার এই যে আমি যে ওই সময় এতটা কষ্টের মধ্যে আছি, যেই মানুষগুলো আসলে আমাকে উজাড় করে দিত, আমার মনে হতো এরা উজাড় করে দিতে পারে, সেই মানুষগুলোই আমাকে দিন শেষে বলেছে যে আপনাকে দিয়ে এখন কাজ করাবো না। আবার এই যে ঢাকায় এসেছিলাম, ঢাকায় এসে একটা কথা মনে পড়ে। আমি তো 24 সালে আসলাম ঢাকাতে, একদম বাসা ভাড়া, আমার একটা মাসে বাসা ভাড়া দিব, সেই টাকা আমার কাছে নেই। তো আমাদের এক বড় ভাই আছেন, আব্দুল হামিদ রাজু ভাই, নোয়াখালীতে পারে, তো উনি ব্যবসা করে, কবি মানুষ। তো তিনি আমাকে একদিন ডাকলেন, ডেকে বললেন যে তোর সমস্যা কি আমাকে বল। আমি তাকে বলেছিলাম যে ভাই ঢাকায় এত আসলাম, আমি ওর থাকতে পারছি না, আমি চলে যাব। তো আমাকে বললেন যে তোর যত খরচ লাগে আমি দিব, তুই এটা কর। তো আমি নিজের আসলে একটা দায়বদ্ধতা থেকে যায়। আমি একটা মানুষ, যিনি আমাকে এতটা স্নেহ করেন, ভালোবাসেন, সেই ভাইকে আমি কিভাবে কি করব। আমি পরে ভাইকে বললাম যে থাক ভাই, আমি চেষ্টা করছি। পরবর্তীতে ভাই আমাকে হেল্প করেছেন। আসলে অনেকেরই হেল্পের কারণে আমি ঢাকাতে থাকতে পেরেছি, এবং আজকে এই সিটটাতে আমি বসতে পেরেছি। এরকম অনেক মানুষই আছেন। সেটাই, একজন শিল্পীর উঠে আসার পেছনের গল্প যেটা, সেটা অনেক মানুষই থাকে যারা আসলে সামনে আসে না, পিছন থেকে আসলে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয়। হ্যাঁ, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি। আমাকে অনেকে 2020 সালেও মনে করতেন, এবং প্রশ্ন করতেন যে মুসা আকন্দ কোন মাইক্রোফোনে ভয়েস দেন, আপনি একটু বলুন। 2026 সালে এসেও আমাকে অনেকেই বলে যে আপনি কোন মাইক্রোফোনে ভয়েস দেন। 2020 সালে আমি যখন মাইক্রোফোন কিনবো, আমার কাছে টাকা নাই। সেই সময় আমি গ্রাম থেকে কিছু টাকা নিয়ে আসলাম, এবং কবি নাজনীন নাহার আপু, তিনি আমাকে কিছু টাকা দিলেন, এবং আমার আপন চাস্তো ভাই আবু বক্কর সিদ্দিক ভাই, তিনি আমাকে বললেন যে তোর যদি লাখ টাকা লাগে তুই যা মনে আছে তুই কেন।
হ্যাঁ, আমার হাতে তখন একটা ফোন ছিল। একটা সিম্ফনি R40 ফোনটার দাম ছিল সম্ভবত ৳৫২০০। ১৭ সালে ফোনটা কেনা হয়েছিল। আমি ফোনটা ২০ সাল পর্যন্ত চালিয়েছিলাম। তো আমার চাচাতো ভাই ফোনটা দেখে বলেছিল যে, "তোর মতো আবৃত্তিকার এই ফোন চালায়, চল তোরে একটা ব্র্যান্ডের ফোন কিনে দেই।" তো আমাকে এইরকম অনেক মানুষই আছেন আমাকে আজকের মুসা আকন্দ হতে সাহায্য সহযোগিতা করেছেন। এখন অনেকেই আমার কথা শুনলে মন খারাপ করে যে আমি গ্রামে চলে যাচ্ছি। কিন্তু গ্রামে থেকে যে আসলে শান্তিটা আমি পাবো, আমি যে ভাতটা খাবো সেটাও আমার জমির ভাত খাবো। দিন শেষে আসলে আমি শান্তিতে থাকতে চাই। কেরিয়ার হিসেবে এই মানে ভয়েস আর্টিস্ট হিসেবে এখনকার সময়ে যেমন আমরা দেখছি যে এআই থেকে এখন ভয়েস বানানো যায়, এই যে চ্যালেঞ্জের জায়গাটা সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আপনার যদি মনে হয় যে মুসা আকন্দকেই আপনার লাগবে, তাহলে আপনি এআইয়ের দিকে যাবেন না। আপনার যদি মনে হয় সৈয়দ ইসমত তোহাকে লাগবে, তাহলে তাকেই লাগবে। যদি মনে হয় যে হচ্ছে ওই রমিজ ভাইকে লাগবে, তাকেই লাগবে। মানে মানুষ যেভাবে আসলে অনুভূতিটাকে খেলাবে, এআই কখনোই করতে পারবে না। আপনি হয়তোবা খেয়াল করেছেন এআই কৃত অনেক কনটেন্টই এখন ফেসবুকে পাওয়া যায়। সেই কনটেন্টে বা সেই ভয়েস ওভারে কিন্তু রাগ, অভিমান, ভালোবাসা, ভালো লাগা, খুনসুটি কোনো কিচ্ছু পাওয়া যায় না। ওই যে আমি যেমনটি বলছিলাম যে আবৃত্তি করতে গেলে প্রয়োজন হয় শুদ্ধ উচ্চারণ, বিরতি এবং বুঝে পড়া। তো একটা বিজ্ঞাপনে যিনি কাজ করাবেন ৩০ সেকেন্ড, তিনি হয়তোবা এখন ওই মানে কি বলা যায় এটাকে ট্রেন্ডিংয়ে আছে যে এআই দিয়ে কাজ করছে। এইটা সাময়িক সময়ের জন্য, ভবিষ্যতে আপডেট করতে পারলেও আশা করছি যে এটা খুব একটা রাজত্ব করতে পারবে না। মানে যারা ভয়েস অ্যাক্টর তারা থেকেই যাবে এইভাবে। এরকম কিছু একটা শোনান আমাদেরকে, যে ইমোশন, ধরেন মা বা আত্মীয়তার যে বন্ধন, এরকম একটা কবিতা বা একটা গল্প বা একটা আবৃত্তি আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। যা মনে আসে, মানে প্রস্তুতির তো কোনো সুযোগ আপনার ছিল না। আচ্ছা, সূর্য তনয় অধিকারীর লেখা একটি কবিতা, কাঁদিনি আমি। ছোটবেলায় বাবার কাছে কত আবদার, সামান্য একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারেনি। সারাটা দিন গুমড়ে গুমড়ে থেকেছি। চোখের সামনে দিয়ে হাবা বটলা অন্তরা জিন্স প্যান্ট পরে গটগট করে হেঁটে গেছে। চেয়ে চেয়ে দেখেছি, কিন্তু কাঁদিনি। ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ি। বাবাকে বলেছি, মাকে বলেছি, খুশি হয়েছে সবাই। সেদিনও আবদারটা ছিল খুব সামান্যই, একটা ডিকশনারি। পাইনি।